শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ক্ষমতার আড়াই মাসেই দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের ৪,৬০০ কোটি টাকার মেগা প্রকল্পের। তিনি বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, ৩৬০ সুফি সাধকের সিলেট। ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রায় ৮০ বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় ১০ লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা ১১টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদা রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত ৪,৬০০ কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকারের বয়স ২.৫ মাসের মতন, তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন ২৫০ শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে ১২০০ শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের ৩ মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে। আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন, দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান। পরে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বলেন, এই সরকার কৃষক বান্ধব সরকার। ইতিমধ্যেই ১২ লক্ষ কৃষকের ১০,০০০ টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দেব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে ২৫০০ টাকা পাবে। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। তৃণমূল থেকে আগামীর ক্রীড়া তারকা খুঁজে বের করতে সিলেটে শুরু হলো নতুন কুড়ি স্পোর্টস। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এই মেগা আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়াম আজ যেন উৎসবের নগরী। ৮০ দশকের জনপ্রিয় মেধা অন্বেষণ কার্যক্রম নতুন কুড়ি এবার ফিরল খেলার মাঠে।
দেশজুড়ে 10টি অঞ্চলে ভাগ হয়ে 12 থেকে 14 বছর বয়সীরা লড়বে ফুটবল, ক্রিকেট সহ 8টি ইভেন্টে। দেশছেড়া 32 জন তারকা খেলোয়াড় যুক্ত হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। 1.5 লাখেরও বেশি নিবন্ধিত ক্ষুদে ক্রীড়াবিদ নিয়ে শুরু হওয়া এই আয়োজন চলবে মে মাস পর্যন্ত। সরকারের লক্ষ্য ক্রীড়া কার্ড ও ভাতার মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা। ঢাকার বাইরে থেকে প্রতিভা অন্বেষণের এই নতুন যাত্রায় সারা দেশের জেলা স্টেডিয়ামগুলো থেকে ভার্চুয়ালি যুক্ত হয় ক্ষুদে ক্রীড়াবিদরা। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। দেশে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 1.5 দশকে আওয়ামী লীগ বিভিন্ন সেক্টর ধ্বংস করে দেয়, এখন সবকিছুই তদবির নির্ভর হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া জুলাই সনদ নিয়ে বিরোধী দল অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, সরকার পতিত স্বৈরাচারের মতো জনস্বার্থ বিরোধী কোনো আচরণ করবে না বলেই রাজনীতি দলের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিএনপিপন্থী পেশাজীবীদের বুদ্ধিবৃত্তিক সংগঠন জিয়া পরিষদ, যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আসছে, সেই সংগঠনের চেয়ারম্যান প্রয়াত আব্দুল কুদ্দুসের স্মরণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এই স্মরণ সভার। এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী পেশাজীবীদের কর্মস্থলে দলবাজি না করার পরামর্শ দেন। মির্জা ফখরুল উদ্বেগ জানান রাষ্ট্রের অভ্যন্তরে তদবির নির্ভর কর্মকাণ্ডের। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এবং বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, এখন তদবির ছাড়া কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন? মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুনো যায় না। জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম সংস্কারের ধারা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ডক্টর আলী রিয়াজ রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে পড়ার চেষ্টা করা হলো। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব, তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। কথা বলেন সম্প্রতি পাশ হওয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে। বিএনপি যদি যে পতিত সরকারের মতো যদি আচরণ করে, জনগণের স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে আইনে বিএনপির বিরুদ্ধে সেরকম হতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এ সময় তিনি বলেন, বিএনপি সহ দলের অঙ্গ সহযোগী সংগঠন ঢেলে সাজানোর কাজ দ্রুতই শুরু হবে। শীঘ্রই হবে বিএনপির কাউন্সিল। ধন্যবাদ আপনাদের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরোয়ার বলেন, সরকার খুব বিপদে আছে, দেশে নানা ধরনের সংকটও তৈরি করেছে বিএনপি। এসব সংকটের সমাধান তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে, যারা এই গণভোট দিয়েছিল। তিনি আরো বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে?
ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওড় অঞ্চলে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। কৃষি বিভাগ বলছে সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে। দুদিন বিরতির পর আবারও মুষলধারে বৃষ্টি, আবারও আতঙ্ক হাওর পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বাইরে কাজ সারতে এরই মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। জলাবদ্ধ হয়ে পড়েছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপে ধারণ করতে পারে। আধা পাকা ধান কাটতে তুমুল ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। শেষ রক্ষার চেষ্টা, গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে তারা। জমির ফসল রক্ষায় ডোবা পানি থেকেই আধা পাকা ফসল ঘরে তোলার চেষ্টা তাদের। এর মাঝে বিরতি দিয়ে আবারও বৃষ্টির হানা। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা ঋণগ্রস্ত চাষিরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7000 হেক্টর জমির ধান। পুরা হাওয়ারে ডুবে গেছে, অনেক বাসন তো লাগবে, এছাড়া তো আমরা কোনো উপায় নাই। ঠান্ডা নিয়ে থাকতে পারি না, বিরাট অসুবিধা লাগতেছে। জমির মধ্যে খুব পানি, এভাবে তো কাটতে হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। এতটুকু পারতেছি আমরা কাটতেছি, যদি না করি এতটুকু তাহলে আমাদের তো সারা বছর খাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে হবিগঞ্জে পুরোপুরি তলিয়ে আছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এর মধ্যে 57% ধান কাটা হয়েছে। পানি জমে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাই বাধ্য হয়ে ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষক কৃষানীরা। ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে, যাওই আনা হয়েছে, এখন আর বৃষ্টি লেগে আর বাঙাইতে হয় না। রোদের কারণে ধানের মধ্যে সে গেরাইতেছে, ক্ষেত নষ্ট, ফলাতাইও নষ্ট। কামলা বলতে একদমই পাওয়া যেতেছে না, কৃষক একবারে পায় পাগলের মতো। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সারা দেশে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হামে 49 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 235 জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 5218 জন এবং সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 39,325 জন। আর কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে পশ্চিমবঙ্গে স্থগিত হওয়া 15টি বুথে ভোট গ্রহণ। অন্তত 77টি অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ডায়মন্ড হারবার ও মগরাইট পশ্চিম আসনের কেন্দ্রগুলোতে ভোট দিতে উপস্থিত হয়েছে মানুষ। সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা 6টায়। মগরাহাট পশ্চিমে ভোট প্রদানের হার 16%, ডায়মন্ড হারবারে 15%-এর বেশি। এদিকে কারচুপির অভিযোগে সবচেয়ে এগিয়ে থাকা আসন ফলতায় পুনরায় ভোট গ্রহণ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। নিবিড় পর্যালোচনার অধীনে আসনটির অন্তত 30টি কেন্দ্র। কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনে অফিসে আছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। আমরা তার কাছে যাচ্ছি। সুকান্ত, ভোট তো বোধহয় এই মধ্যে শেষ হয়ে গেছে, কি অবস্থা দেখলেন? দিনভর ভোট প্রদান কেমন হলো? নির্ধারিত সময় এখনো শেষ হতে ভারতীয় সময় আরো 15 মিনিট সময় লাগবে শেষ হতে। এখনো পর্যন্ত 5টা পর্যন্ত যে ভোট পড়েছে সেই শতাংশটা প্রায় 83% ছাড়িয়ে গেছে এবং 5টার পরে যে 1 ঘন্টা রয়েছে 6টা পর্যন্ত, এটা 90% ছাড়াতে পারে এমনটাই নির্বাচন কমিশনের যে ধারণা। তবে এই যে 15টি বুথে যে পুনর্নির্বাচন হচ্ছে, কোনো জায়গায় কিন্তু কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। ব্যাপক নিরাপত্তার মধ্যে এই 15টি বুথে কিন্তু নির্বাচন সংগঠিত করছে কেন্দ্রীয় বাহিনী। 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই 15টি বুথে কিন্তু মোতায়েন রয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে এই 15টি বুথের হচ্ছে নির্বাচন সমাপ্ত হওয়ার পথে।
তবে ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে কিন্তু সেখানকার মানুষ কিছুক্ষণ আগেও পর্যন্ত তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানেও প্রায় 35টি বুথে কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তারা, এবং নির্বাচন কমিশনের কাছে শাসক বিরোধী যে দলগুলি রয়েছে বিজেপি, আইএসএফ, সিপিএম প্রত্যেকেই কিন্তু অভিযোগ জানিয়েছে সেখানে পুনর্নির্বাচনের জন্য। কিন্তু পুনর্নির্বাচনের জন্য হাতে মাত্র আর একটা দিন সময় আছে, আগামীকাল। কারণ 4 মে কিন্তু রাজ্যের যে 294টি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু নির্বাচন হবে এবং তার গণনা নির্বাচনের গণনা হবে। তার ফলে হচ্ছে আগামীকাল যদি সেই ফলতা কেন্দ্রে না হয় তাহলে কিন্তু যেটা ছিল, অর্থাৎ যেভাবে নির্বাচন কমিশন যে 35টি বুথের অভিযোগ পেয়েছিল তাদের ফুটেজ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার যে পরিকল্পনা চলছিল বা প্রসেস চলছিল, সেটা কিন্তু এখন কোন পর্যায়ে আছে সেটা নির্বাচন কমিশন এখনো জানায়নি। তবে আজ রাতে সিদ্ধান্ত নেবে যে এই বাকি যে বুথগুলিতে ভোট হবে কি হবে না। সেই বুঝে আগামী 4 মে গণনা কিন্তু যে সকাল 8টা থেকে শুরু হবে সেটা কিন্তু নির্ধারিত হবে। তবে 77টি কেন্দ্রে কিন্তু ভোট গণনা হবে। গোটা রাজ্যের যে 294টি কেন্দ্রের যে নির্বাচন হয়েছে, স্ট্রং রুম হয়েছে 77 ঠিক জায়গায়, এবং এই 77টি জায়গায় স্ট্রং রুম নিরাপত্তার জন্য প্রায় 500 কোম্পানি সেনাবাহিনী কিন্তু এখানে আধা সেনা মোতায়েন করা হয়েছে। এখানে বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফ প্রত্যেক কিন্তু তাদের 3টি পর্যায়ে কিন্তু বলয় তৈরি করে এই যে স্ট্রং রুমগুলিকে নিরাপত্তা প্রদান করছে। সুকান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট চুরিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মাঝে চলছে তুমুল কাঁদা ছোড়াছড়ি। দুপক্ষেরই পাল্টা অভিযোগ, অপরপক্ষের অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে বাতিল করা হয়েছে আগের ভোট। আজকের পুনঃভোটের স্বচ্ছতা নিয়েও মুখোমুখি অবস্থানে দুই দল। বিজেপির দাবি চলছে নিরপেক্ষ ভোট গ্রহণ, অন্যদিকে সিসিটিভি ক্যামেরা অচল থাকা সহ নানা রকম অনিয়মের অভিযোগ তুলেছে মমতা ব্যানার্জির তৃণমূল। নেতাজি সুভাষচন্দ্র বোস ইনডোর স্টেডিয়াম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেটিকে স্ট্রং রুমে পরিণত করেছে ভারতের নির্বাচন কমিশন। গেল বৃহস্পতিবার নিজ দলের কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যা নিয়ে উত্তেজনার পারদ চড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একদিকে স্ট্রং রুম ইস্যু, অন্যদিকে বিক্ষিপ্ত সহিংসতা ও ইভিএম মেশিনে অনিয়ম নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। ভোট চুরির অভিযোগে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে চলছে তুমুল কাদা ছোড়াছড়ি। বিজেপির দাবি, আগেরবার তৃণমূলের ভোট কারচুপির প্রমাণ মেলায় আবারও ভোটের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কিভাবে ভোট কারচুপির চেষ্টা করেছে তার প্রমাণ এই বুথগুলোতেই মিলছে। ইভিএমে এমনভাবে টেপ লাগানো হয়েছিল যাতে অন্য কোনো দলের পক্ষে ভোট না পড়ে, আর সব ভোট তৃণমূলের ঝুড়িতেই যায়। যেসব বুথে এমন অনিয়ম হয়েছে সেখানেই এখন পুনরায় ভোট হচ্ছে। এদিকে তৃণমূলের দাবি, গেল 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপি। ভোটে হেরে যাওয়ার শঙ্কায় পুনর্ভোটের আয়োজনই ছিল তাদের উদ্দেশ্য। আজ আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি যেসব সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে সেগুলো কয়েকটি স্ট্রং রুমের, কিন্তু অনেক কেন্দ্রে ক্যামেরা ঠিকমতো কাজ করছে না। ফুটেজ ঝাপসা, মাঝে মাঝে সংযোগ বিঘ্ন হচ্ছে, ছবি ওঠানামা করছে। আমরা যদি ঠিকমতো দেখতে না পারি তাহলে কোনো অনিয়ম বা সমস্যা হলে বুঝবো কিভাবে? আগামী সোমবার হাতে আসার কথা রয়েছে বিধানসভা নির্বাচনের বহুল আকাঙ্ক্ষিত ফল। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে পেন্টাগন, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার সোশ্যাল হ্যান্ডেল এক্সে এই মন্তব্য পোস্ট করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নেতানিয়াহুর জুয়া খেলার খেসারত হিসেবে এখন পর্যন্ত $100 বিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু হিসেব দিয়েছে মাত্র $25 বিলিয়ন। পরোক্ষভাবে যুদ্ধের রসদ যোগানে এক একটি মার্কিন পরিবারের দেয়া করের হার অন্তত $500। পেন্টাগনের দেয়া হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি মামলার শিকার মার্কিন ঘাঁটিগুলোর সংস্কার খরচ, এমন দাবিও করেন আরাগচি। ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি, ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনান। সততা, ন্যায়নিষ্ঠা
ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হলেও পুলিশ বলছে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি, পুরনোদের নাম ভাঙিয়েই অপতৎপরতা বা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে। কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এমন দাবি করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। আর র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। টিটন হত্যাকাণ্ডে জড়িতদেরও গ্রেফতার করা হবে। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক কিংবা দেশের বাইরে। 2024-এর 5 আগস্টের পর জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও টিটন সহ ডজন খানেক শীর্ষ সন্ত্রাসী। এরপর থেকেই আবারও শুরু হয় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধ। গত বছরের 10 নভেম্বর শীর্ষ সন্ত্রাসী ইমনের এক সময়কার সহযোগী মামুনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গেল মঙ্গলবার ফিল্মি স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনকে। এই খুনের নেপথ্যে উঠে আসে আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। এমন বাস্তবতায় ডিএমপি কমিশনারের দাবি, নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি, আগে যারা ছিল তাদের নাম ভাঙিয়ে চলছে সন্ত্রাস। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি চাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে চলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা আছে গোয়েন্দা নজরদারিতে। প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে তাদের তালিকা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভিতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্যপত্র হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীর। যে কোনো কারণে এই ইনফরমেশনটা গোপন রাখা দরকার, আপনি সেটা দিয়েন, সেটা আমরা গোপনীয়ভাবে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নাইম আহমেদ টিটন হত্যার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল অডিও রেকর্ডে মিথ্যাচার করছে। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন নিহত টিটনের বড় ভাই সাইদ রিপন। সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে দাবি করেন হত্যা মামলার মোড় ঘুরাতে ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তকে বাধাগ্রস্ত করতে পিচ্চি হেলাল মিথ্যাচার করছে। এই ঘটনায় নিহতের ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম শোনা গেলেও নিহত টিটনের ভাইয়ের দাবি ইমনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বলেন পিচ্চি হেলালের মোবাইলের ফরেনসিক পরীক্ষা করে তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এই পিচ্চি হেলাল তার বড় ভাই দীপুকে নিয়ে মোহাম্মদপুর বিএনপির সাবেক কমিশনার রাজুকে হত্যা করা হয়েছিল। এই মামলা সহ একাধিক মামলায় আদালতে বিচারাধীন রয়েছে। পিচ্চি হেলালের দাপটের কারণে রাজুর পরিবার আজও বিচার পায় নাই। আমার ভাইকে হত্যার এই মূল আসামি সমস্ত অডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে। তাতে আমার ভাই হত্যার বিচার পাওয়া নিয়ে আমি প্রচণ্ডভাবে শঙ্কিত। দেশে সাম্প্রতিক জ্বালানি সংকটে পাম্পে ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতি ছিল বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এই দাবি করেন তিনি। বলেন জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। এ সময় তিনি সোলারের ব্যবহার বাড়ানোর ব্যাপারে সরকারের পরিকল্পনা নিয়েও কথা বলেন। জানান দায়িত্ব নেওয়ার ৭৫ দিনে শুধু বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কাজ করা হয়েছে, তবে এবার সরকার খনিজ সম্পদ নিয়ে কাজ করবে। জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল।
তার মধ্যে মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। দ্রব্যমূল্য লোডশেডিংয়ে জনগণের নাভিশ্বাস উঠছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে এই অভিযোগ করেন দলটির চেয়ারম্যান। বিজয় ৭১ চত্বর থেকে কাকরাইলে গিয়ে শেষ হয় র্যালি। পরে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণ এরই মধ্যে টের পেয়ে গেছে বিএনপি সরকারের কর্মকাণ্ড। বলেন, বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন, দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ এবং বিসিবিতে মন্ত্রীদের সন্তান দিয়ে বোর্ড গঠনের মতো ঘটনাগুলো পরিষ্কার বার্তা দেয় কেমন যাবে আগামী ৫৮ মাস। ২ মাসে ৪১,০০০ কোটি টাকার ঋণ এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত বলে অভিযোগ করেন তিনি। পুরনো ধারার প্রতারণামূলক রাজনীতি বাদ দিয়ে সেবা ও সমস্যার সমাধান ভিত্তিক রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ধোঁকা দেওয়ার জন্য, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য তারা এই ধরনের ছলচক্রের আশ্রয় নিয়েছে। এটাকে আমরা নাম দিচ্ছি বিএনপি 2.0। বিএনপি 2.0 মানে কি? বিএনপি 2.0 মানে আমরা দেখছি যে বলবেন নির্দলীয় সরকারের কথা, বলবেন দলীয়করণ বিহীন সরকারের কথা, কিন্তু করবেন আসলে দলীয়করণ। পর্যাপ্ত মজুদ থাকার পরও বিপিসির অসাধু কার্যক্রমে জ্বালানির দাম বাড়াতে হয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়নি, এমনই বক্তব্য উঠে এসেছে গণতান্ত্রিক অধিকার কমিটির এক আলোচনা সভায়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি সরকারের ২.৫ মাসের পর্যালোচনা নিয়ে এক আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের ভাষ্য ছিল দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে, তবুও বিপিসি তা সরবরাহ না করে মূল্য বৃদ্ধির চাপ দেয় সরকারকে। মূল্যবৃদ্ধির পরেই সরবরাহ স্বাভাবিক করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা, সংবিধান থেকে সব ধরনের বৈষম্যমূলক ধারা সংস্কার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বিপিসি সরবরাহ কমিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করে মজুত করার জন্য এক ধরনের উৎসাহ দিয়ে আসছিল। আমাদের টাকা দিয়ে আমাদেরকে ভর্তুকি দিচ্ছে, আবার আমাদেরকে বলছে সরকার ভর্তুকি দিচ্ছে। এই সরকারকে আমরা সেই গণঅভ্যুত্থানের সরকার আকারে দেখতে হবে এবং সেই জন্য জনগণের অধিকার রয়েছে এই সরকারকে পর্যালোচনা করা নিয়মিত, এবং এই ধরনের পর্যালোচনা বৈঠক আগামীতে নিয়মিতভাবে হতে হবে। জ্বালানি তেল সরবরাহে প্যানিক বাইং হয়েছে, তবে স্বস্তি দিয়েছে ফুয়েল পাস। গবেষণা সংস্থা পিপিআরসি আলোচনায় বক্তারা বলেন, অনেকেই দাম বাড়ার শঙ্কায় মজুদ করেছিল, পরে দাম কিছুটা সমন্বয়ের পর মানুষ মজুদের প্রবণতা কমিয়ে দেয়। সকালে অনলাইনে জ্বালানির ফাঁদে বন্দি অর্থনীতি বিষয়ক আলোচনায় বলা হয়, দাম বৃদ্ধির ফলে সরবরাহ কিছুটা বাড়লেও মূল্যস্ফীতির শঙ্কা তৈরি হয়েছে। বলা হয়, জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যে 3টি কোম্পানি জ্বালানি তেল সরবরাহ করছে তাদের ক্ষমতায়ন করা দরকার। জানানো হয়, দেশে জ্বালানি তেলের পরিশোধন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জোর দিতে হবে কৃষি ও শিল্প কারখানায় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে। খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতে ডিজেলে ভর্তুকি দেওয়ার কথাও বলেন বক্তারা। সেমিনারে সৌরবিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির পাশাপাশি জ্বালানি বিকল্প উৎস খোঁজার পরামর্শ দেওয়া হয়। মানে ম্যানেজমেন্ট ঠিকভাবে করলে পারে, কিন্তু আমাদের যে মেন্টাল মেকআপ, তাতে এটা কোম্পানির একটা বিজনেস মডেল ডেভেলপ করার চেষ্টা। কোল নিয়েও আমাদেরকে খুবই জোরালো একটা চিন্তা, শুধু নীতি নির্ধারক মডেল নয়, আমাদের যারা সিভিল গ্রুপস আছে তাদেরকেও কিন্তু এনার্জি সিকিউরিটির দায়িত্ব এটা শুধুমাত্র রাষ্ট্রের নয়, এটা বিশেষ করে ধারণাগুলোর জায়গায় পরিষ্কার করা, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সেখানে এই যে নাগরিক সংলাপ যেগুলো আছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নয়, বরং বৈশ্বিক পরিস্থিতির কারণেই জীবনযাত্রার ব্যয় বাড়ছে। সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ঐক্য জরুরি বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সকালে এফডিসিতে জীবনযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। বলেন, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ব অর্থনীতির টালমাটাল, এর প্রভাবে দেশের জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ছে। বৈশ্বিক মন্দায় সরকারকে ব্যর্থ করার চেষ্টা না করে সাধারণ মানুষের জীবনযাত্রা সহনশীল রাখতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি এভাবে দীর্ঘায়িত হয় তাহলে আমাদের বাংলাদেশ কোন আমাদের পরিপার্শ্বিক এবং বিশ্বে কিন্তু আমাদের জ্বালানি তেল, আমাদের খাদ্যদ্রব্য, আমাদের অত্যাবশ্যকীয় পণ্য সব কিছুর কিন্তু দাম বাড়বে এবং এর প্রভাব কিন্তু আমাদের সাধারণ জনগণ, মধ্যবিত্ত নিম্নবিত্তের উপরে সে প্রভাব পড়বে। শুধু রাস্তা দখলমুক্ত করাই নয়, হকারদের শৃঙ্খলায় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। হকারদের জন্য সড়কে যানজট ও পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর বাসাবোর হক সোসাইটি আবাসিক এলাকার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রশাসক বলেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসা এবং চাঁদাবাজি বন্ধে হকারদের কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেয়া হচ্ছে। আব্দুস সালাম বলেন, হকাররা দুপুর 2টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন, কিন্তু কিছু রাস্তায় বসবে শুক্র ও শনিবার। এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতে সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। মাঠ সংস্কার থেকে শুরু করে খালের দখল উচ্ছেদ সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি, কিছু রাস্তা আমরা দিয়েছি শনিবার এবং শুক্রবার তারা বসবে, আর 2-1টা রাস্তা আছে যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। কাজে আমরা ভাগ করে দিয়েছি, কোথাও জনগণের অসুবিধা হবে না, গাড়ি চলাচলের অসুবিধা হবে না, যাত্রীদেরও অসুবিধা হবে না। যে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সুবিধা এবং অন্যান্য যেমন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, খালগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের এখানে আমাদের এই খালগুলির মান্ডা এবং জিরানি যে খালগুলি রয়েছে সেগুলিকে উদ্ধার করে এগুলি দুপাশে ওয়াকওয়ের মাধ্যমে নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হবে 3 মে রাত 9টায়। এদিকে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে, দাপ্তরিক প্রক্রিয়া শেষে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে 21 এপ্রিল নির্ধারিত সময় বিকেল 4টার পর মনোনয়নপত্র জমা দেয় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাই শেষে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো। আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। যতক্ষণ না এই সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ না হচ্ছে ততক্ষণ আসলে এত দূরবর্তী চিন্তা করছি না। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব। 7 দিনের সফরে জাপান পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ভোরে জাপান সফরের উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। জামায়াতের আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে গণমিছিল করেছে 11 দলীয় জোট। দুপুরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল বের হয়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা 11 দলের আহ্বায়ক ও জামায়াতে ইসলামের জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ, জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির সহ অনেকে। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে ক্ষমতায় থাকা যাবে না। শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। পূর্বে সরকার গণমাধ্যমে কর্তৃত্ব প্রকাশ করতে চেয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই চরিত্র থেকে বের হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ না করলে দেশ এগিয়ে যাবে না। এ সময় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের
এক প্ল্যাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দেশের রাজনীতি ঠিক হলেই সাংবাদিকতা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন। তাহলে ওটাকে ক্লিন ইনফরমেশনের করার জন্য হলেও তো তাকে একটা রেগুলেশনের মধ্যে যেতে হবে। বাট আমাদের হোল পলিটিক্যাল সিস্টেমেই কিন্তু অথবা সোশ্যাল নর্মসের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কালচারটাই নাই। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইতে বিতরণের দুদিন আগে আগুনে পুড়ল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে রাখা ল্যাপটপ। আগুন লাগার রাতে সিসি ক্যামেরার ফুটেজে ভবনের ভেতরে এক ব্যক্তিকে দেখা গেছে। সন্দেহ করা হচ্ছে এটি দুর্ঘটনা নয়, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কারণ স্টোরে 735টি ল্যাপটপ থাকার কথা থাকলেও আগুন নেভানোর পর 83টি কম পাওয়া যায়। শুধু তাই নয়, কর্মকর্তারা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 2টি ল্যাপটপ পরীক্ষা করে নির্দেশিত মানের পাননি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এভাবেই পড়ে রয়েছে আধা পড়া ল্যাপটপ সহ নানা সামগ্রী, যেগুলো 2 দিন পরেই বিতরণ করার কথা ছিল। শুক্রবার ভোরে রহস্যজনকভাবে লাগা আগুনে ছাই হয়ে যায় প্রায় অধিকাংশ ল্যাপটপ। ঘটনার সময়কার সিসি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছেন পিবিআই কর্মকর্তারা, যেখানে দেখা যায় শুক্রবার রাত 2:48 দিকে একজন ব্যক্তি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন রুমে আসা যাওয়া করছে। তারপরই ঘটে অগ্নিকাণ্ড। ওই পাশে আমি টহল দিয়ে আসার পরে দেখি ধোঁয়ার মতো লাগতেছে। তারপরে স্যার আমি ছাতি নিয়ে একটু আগে আসার পরে দেখি যে ধোঁয়া। পরে সিসি ক্যামেরা দেখার পরে স্যার আমি বুঝতে পারছি যে লোক ঢুকছে। সিসি ক্যামেরার ফুটেজ বা অন্যান্য জিনিসগুলো আমরা যাচাই করেছি। সেখানে খুব অল্প সময়ের জন্য একজন অপরাধীকে মুভমেন্ট করতে দেখা গেছে ক্যামোফ্লেজ অবস্থায়। তালাটা কোনোভাবে না ভেঙেই ঢুকেছে এবং বেরোনোর সময় আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে এসেছে, এটা আমাদের কাছে মনে হয়েছে। এখানে কারা ইনভলভমেন্ট আছে এটা আমরা যাচাই করে দেখছি। শিক্ষা অধিদপ্তরের এই স্টোরে বিতরণের জন্য 735টি ল্যাপটপ ছিল, কিন্তু আগুন নেভানোর পর 83টি ডিভাইসের অস্তিত্বই মেলেনি। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওখানে ল্যাপটপ ছিল, আমাদের পিটিআই ইনস্ট্রাক্টর এবং মাঠ পর্যায়ে যে কর্মী আছে ওনাদেরকে বিতরণের জন্য অলরেডি তদন্ত গঠন করেছি এবং 3 সদস্য বিশিষ্ট করেছি। আমাদের একজন ডাইরেক্টরকে হেড করেছি। শুক্রবার ভোররাতে ভবনের 2 তলায় আগুনের ধোঁয়া দেখতে পান আনসার সদস্য। পরে ফায়ার সার্ভিস তাদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2:48 এই জানালা দিয়ে এক ব্যক্তিকে প্রবেশ করতে। তার কিছুক্ষণ পরই আগুন লাগে। এরপর পুড়ে যায় ল্যাপটপ সহ অন্য সামগ্রী। ধারণা করা হচ্ছে সেই ব্যক্তি এই আগুন লাগার ঘটনার পিছনে জড়িত আছে কিনা। আইনশৃঙ্খলা বাহিনী এর পেছনে কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এটি কোনো নাশকতা কিনা তা তদন্ত করতে 3 সদস্যের কমিটি করার নির্দেশ দেন তিনি। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কিছু টরও দিয়েছি, কি দেখবেন সেটা সেই অনুযায়ী ওনাদের প্রতিবেদন সাথে সুপারিশও করবেন। সেই অনুযায়ী আমরা পরবর্তী আমাদের স্টেপগুলো নেব ইনশাআল্লাহ। 5 কর্মদিবসের মধ্যে বলেছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 1টা নাগাদ বড় কুমিরা মাজার গেট এলাকায় ইসমাইল আয়রন মার্ট নামে ভাঙাড়ির দোকানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মূলত লোহা কাটা ও ওয়েল্ডিংয়ের জন্য আনা অক্সিজেন গ্যাস সিলিন্ডার নসিমন থেকে নামানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নসিমন চালক মোহাম্মদ আরমানের মৃত্যু হয়। গুরুতর আহত হন দোকান মালিক কামাল হোসেন ও তার ভাতিজা হেলাল হোসেন। গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। দুইটার সময় ভাত খাওয়ার সময় আর কি গেছি, বিস্ফোরণ একটা হয়েছে, শব্দ দূরে আসি দেখি একটা লোক আর কতগুলা মানুষ লাশ নিয়ে দূরে করছে। স্ক্রাপার দোকানে একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সাথে সাথে একজন মারা গেছে আর 2 জন আহত হয়েছে। যে 2 জন আহত তাদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছে, আর যেটা মৃত ব্যক্তিকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেছে। এখানে এটা কোনো ব্যক্তি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা বিস্ফোরিত
সিলিন্ডার এটা তো চালের উপরে আছে, এই পর্যন্ত আমরা এই ঘটনাটা কিভাবে ঘটছে আমরা তদন্ত সাপেক্ষে এটা আপনাদের পরবর্তীতে জানানো হবে। জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্লাগ-ইন ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। এক সংবাদ সম্মেলনে দাবি জানায় সংগঠনটি। নেতারা বলেন, সম্পূরক শুল্ক বেশি হওয়ার কারণে অনেকেই মাইক্রোবাস কিনতে পারছে না, তাই বিকল্প বাহন হিসেবে অটোরিকশায় চড়ছেন সাধারণ মানুষ। এতে দুর্ঘটনায় পড়ে প্রাণহানি বাড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। জাপানের রিকন্ডিশন ইলেকট্রিক গাড়ির কর কমানোর প্রস্তাব দিয়েছে বারভিটা। আমদানিকৃত রিকন্ডিশন গাড়ির বয়সসীমা বাড়ানোর আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি আব্দুল হক অভিযোগ করেন, স্বচ্ছভাবে ভ্যাট আইন প্রয়োগ হচ্ছে না। আমরা 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড প্লাগ-ইন হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস করার অনুরোধ জানাচ্ছি। গণপরিবহন হিসেবে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। ইলেকট্রিক গাড়ি শিল্পে সরকার প্রদত্ত সুবিধা ও প্রণোদনার প্রেক্ষিতে জাপানের রিকন্ডিশন ইলেকট্রিক গাড়ি আমদানিতে কর হার হ্রাস করার অনুরোধ জানাচ্ছি এবং আমদানি পলিসিতে তার সম্পৃক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ তৃতীয় শেষ টি-20তে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে কিউইরা। টাইগারদের দেয়া 103 রানের লক্ষ্য 20 বল আগেই টপকে যায় ব্ল্যাক ক্যাপরা। ফলে 1-1 সমতায় সিরিজ ভাগাভাগি করল দুই দল। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি থেকে আসে 21 রান। এই জুটি ভাঙে 16 রান করা সাইফ হাসানকে লিনক্স সাজঘরে ফেরালে। ইনিংস লম্বা হয়নি আরেক ওপেনার তানজিদ তামিমের। 0 রানে ফেরেন ইমন। এরপর বৃষ্টি বাধায় আপাতত বন্ধ হয় লড়াই। প্রায় 2 ঘন্টা পর আবারও মাঠে গড়ায় খেলা। ডিএলএস মেথডে ম্যাচ নেমে আসে 15 ওভারে। পরেই আউট হন অধিনায়ক লিটন দাস। টিকতে পারেনি শামীম পাটোয়ারিও। 33 করা তাওহিদ হৃদয় আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শেষ দিকে 102 রানে অল আউট হয় লাল সবুজরা। জবাবে 12 রানে 2 উইকেট হারায় নিউজিল্যান্ড। মাত্র 1 রান করেই সাজঘরে ফেরেন ক্লেভার ও কেলি। 33 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে কিউইরা। অবশ্য এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সফরকারীদের। বেফন জেকবসের 31 বলে 62 রানের ক্যামিওতে 6 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। স্প্যানিশ লিগের ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা। রাত 1টায় ওসাসুনার আতিথ্য নেবে হ্যান্সি ফ্লিকের দল। 33তম রাউন্ড শেষে 85 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা পাচ্ছে শিরোপার সুবাস। 2 নম্বরে থাকা রিয়ালের চেয়ে 11 পয়েন্টের লিড আছে কাতালান ক্লাবটির। ওসাসুনার বিপক্ষে 3 পয়েন্ট নিয়ে দ্রুতই লিগ শিরোপা নিশ্চিত করতে চাইবে বার্সা। তবে ওসাসুনা ম্যাচ তো বটেই, পুরো মৌসুমেই ইনজুরির কারণে লামিন ইয়ামালকে পাবে না কাতালান ক্লাবটি। অনুশীলন শুরু করলেও রাফিনিয়ার খেলা নিয়ে আছে শঙ্কা। এদিকে রোববার রাতে লড়বে রিয়াল মাদ্রিদ স্পানিওল। হ্যান্সি ফ্লিকের দল জিতলে আর রিয়াল পয়েন্ট হারালে লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। তবে রিয়াল জিতলে শিরোপা নিশ্চিত হতে পারে পরের রাউন্ডের এল ক্লাসিকোর মহারণে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।